ভাবছো বলো তো? সেই কখন থেকে মনোব্রত পালন করছো। তোমার ওই চোখের দিকে তাকালে আমার বড্ড ভয় হয় অর্ণব। মনে হয় এই বুঝে তুমি আমাকে ছেড়ে কোথাও হারিয়ে যাচ্ছ। হারাবো না অঞ্জলি, কিন্তু হারিয়ে ফেলবার ভয়টা আমারও কম নয়। জানো তো, পরিস্থিতির চাপে সব সময় ভালোবাসা যেতে না। সমাজ, বংশমর্যাদা আর বাবার অসুস্থতা সব মিলিয়ে আমি এখন একটা ঘোরের মধ্যে আছি। বাবার কথা বলছো? কাকু তো সব বোঝেন, হয়তো মুখ ফুটে বলতে পারেন না, কিন্তু ওনার ওই নিথর চোখের দিকে তাকালে মনে হয় তিনি আমাদের আশীর্বাদই দিচ্ছেন। দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বড় ভাই আর বৌদি, ওনাদের দৃষ্টিভঙ্গি তো আর আমার মতো নয়। আর তাছাড়া তোমার বাবা, জমিদার রুদ্রপ্রতাপ, তিনি তোমাকে যতটা ভালোবাসেন ঠিক ততটাই সচেতন তার বংশের মর্যাদা নিয়ে। একটা বেকার ছেলের হাতে তার একমাত্র রাজকন্যার হাত তুলে দেবেন? হ্যাঁ, আমি আমার বাবাকে চিনি অর্ণব। তুমি যে এবার বন্যার সময় নিজের জীবন বাজি রেখে গ্রামের মানুষগুলোকে বাঁচালে, সেদিন কিন্তু বাবা তোমাকে আড়ালে দাঁড়িয়ে প্রশংসা করছিলেন। আমি অন্যের করুণায় জীবন করতে চাই না অঞ্জলি। আমি ব্যবসা শুরু করতে চাই। আমাদের এই গ্রামের অনেক বেকার যুবক আছে যাদের শুধু একটা সুযোগ দরকার। আমি তাদের নিয়ে কিছু একটা করতে চাই। তাহলে আর দেরি করো না। বাবা কোনো বিয়ের সম্বন্ধ পাকাপাকি করার আগেই তুমি সরাসরি তার কাছে গিয়ে প্রস্তাবটা দাও। এত ব্যস্ত হয়েও না, আগে নিজের বাড়িতে বলি, তারপর দেখা যাবে। স্বপ্ন দেখা খুব ভালো অর্ণ, কিন্তু আমি সেটা কখনোই হতে দেব না। জমিদার বাবুর মেয়ের সাথে বিয়ে হলে আমার হবে। যদি বিয়েটা হয় তবে এই জমিদারি আর সম্পত্তির উত্তরাধিকারী তো আমি হব। হ্যাঁ, বাবা, তুমি কি শুনতে পাচ্ছ? আমি জানি তুমি সব বোঝো। তোমার এই ভিটে মাটি, এই সংসার সবই তো তোমার সততায় গড়া। আজকে একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি বাবা। তোমার আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয়। কি সিদ্ধান্ত অর্ণব? তোর মুখটা আজ এত উজ্জ্বল কেন রে? মা, আমি জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর মেয়ে অঞ্জলিকে ভালোবাসি। আমরা একে অপরকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে চাই। আমি আগামীকালই জমিদারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুই পাগল হয়েছিস অর্ণব? জমিদার বাড়ি, তারা আকাশের চাঁদ, আর আমরা মাটি কামড়ে পড়ে থাকা মানুষ। তুই কি ভেবেছিস একটা বেকার ছেলে আর ওই ভাঙা ভিটের নাম শুনলে তারা তোকে পাত্তা দেবে? দাদা, ভালোবাসার সম্মানের ওজন টাকা দিয়ে মাপা যায় না। আমি আমার যোগ্যতায় অঞ্জলিকে আমার জীবনসঙ্গী করতে চাই। আমি শুধু তোমাদের সমর্থন চাইছি। সমর্থন খুব ভালো কথা, কিন্তু তুই কি ভেবে দেখেছিস জমিদার বাড়ির জামাই হওয়ার খেসারত এই পরিবারকে কতটা দিতে হবে? যদি জমিদার বাবু অপমান করে তোকে ফিরিয়ে দেয়, সেই অপমানের আঁচ কি আমাদের গায়ে লাগবে না? বৌদি, অপমান করবার মতো কোনো কাজ আমি করছি না। আমি বিয়ে করতে চাইছি, কারোর বাড়িতে চুরি করতে যাচ্ছি না। দেখুন তো, শুনুন, অর্ণব কি তেজ দেখাচ্ছে? আচ্ছা অর্ণব, তুই তো বললি বাবার ব্যবসার টাকা নেই, বড় ভাইয়ের রোজগারে সংসার চলে, তাহলে বিয়ের খরচটা কে দেবে? নাকি জমিদারের কাছে হাত পাতবি? রেশমি, তুমি থামবে? ছেলের মুখে আজ এত বড় একটা কথা শুনলাম, তুমি সেখানে টাকা পয়সার হিসেব টানছো? মা, আপনি বুঝছেন না, অর্ণব বড় স্বপ্ন দেখছে। তবে শোনো ভাই, জমিদারি পাওয়ার লোভ যদি মনে থাকে তবে সাবধান। রুদ্র প্রতাপের মেয়ে মানেই হলো আগুনের শিখা, সেই শিখায় তোর নিজের অস্তিত্ব জ্বলে না যায়। আমি আমার সিদ্ধান্তে অটল দাদা। আমি জানি আমি কি করছি। ওকে বিয়ের পিঁড়ি পর্যন্ত যেতে দেওয়া যাবে না। জমিদারের জামাই হওয়া মানেই আমাদের হাত থেকে সব অধিকার চলে যাওয়া। মালিক, একটা কথা মনে হয় না বলাটা ভুল হবে। আপনি তো জমিদার, আপনার উপরই এই গ্রামের সম্মান নির্ভর করে, কিন্তু আপনার অগোচরে বাড়ির সম্মান তো ধুলোয় মিশে যাচ্ছে। কি বলতে চাস তুই বিপিন? স্পষ্ট করে বল। আপনার মেয়ে অঞ্জলি দেবী
দিন দুপুরে ওই বিমল বাবুর ছোট ছেলে ওই অর্ণবের সাথে নদীর ঘাটে প্রেম করে বেড়াচ্ছে। গ্রাম শুধু লোক সব দেখছে মালিক। আপনার কানে তো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এসব শুনে। আপনার মেয়ের এই কাজ আপনাকে ছোট করছে না? কি বললি? কার এত বড় সাহস? কে ওই অর্ণব? সাহস তোর অনেক বেড়ে গেছে মালিক। সে তো ভাবে জমিদার বাড়ির জামাই হয়ে কেল্লা ফতে করবে। আপনি সম্মান থাকতে থাকতে অঞ্জলি দিদিমণিকে আপনার পছন্দের কোনো ভালো পাত্রস্থ করে দিন। তবেই দেখবেন গ্রামের মুখ বন্ধ হবে। আমি তো মনে মনে অনেক দিন ধরে ভালো শিক্ষিত ছেলে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। শিক্ষিত ছেলে দিয়ে কি হবে বলুন তো? ডিগ্রি দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, একটা ভালো মানুষ হওয়া দরকার, যে বংশের মর্যাদা বুঝবে। আপনার পাশে বিশ্বস্ত কেউ থাকলে কি আর বিপদ হয়? আমার মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন, বুঝলেন? ওসব নিয়ে তোর ভাবতে হবে না। তুই গিয়ে অভিলাষকে কিছু টাকা দিয়ে আয়। ওর বাবা নাকি খুব অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়ার টাকা নাই। না মানে আমি তো কেবল আপনার ভালোর কথাই ভাবছিলাম মালিক। শোন, আমার বাড়ির খবরদারির চেয়ে মানুষের খবরদারি করা বেশি দরকার। যা আগে ওর বাবার চিকিৎসার ব্যবস্থা কর। গরিবের সেবা করলে দোয়া পাওয়া যায়, অন্যের সমালোচনা করলে নয়। যে আগে মালিক, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, কিরে অভিলাষ, বাবার অবস্থা তো দেখছি শোচনীয়। হ্যাঁ, জমিদার বাবুর কানে কথা পৌঁছেছে বলেই আজ আমার এই দুর্গম রাস্তায় আসা। নে, এই টাকাগুলো রাখ। হ্যাঁ, বিপিন দাদা, জমিদার বাবু যে এভাবে আমার বাবার বিপদে এগিয়ে আসবেন ভাবতেই পারিনি। আমি আমি চিরকাল তার কাছে ঋণী হয়ে থাকলাম। বাবু দয়া করছেন বলেই বেঁচে গেলি। তবে শোন, গরিব মানুষের একটা বড় সমস্যা হলো কি, কিছু হলেই দয়ার জন্য হাত পাততে হয়। এরপর থেকে বারবার বাবুর কাছে হাত পাতবি না। আরেকটা কথা, নিজের সীমা চিনে চলবি। হ্যাঁ, বুঝলি তো? দাদা, গরিব বলেই কি আমাদের কোনো আত্মসম্মান নেই? আমি তো বাধ্য হয়েই সাহায্য চেয়েছি। আর আর বাবু আমাদের বিপদের বন্ধু, তার কাছে সাহায্য চাওয়ায় কোনো লজ্জা নেই। আত্মসম্মান? যে পেটে অন্ন নেই তার আবার আত্মসম্মান কিসের? হ্যাঁ, জমিদার বাবু দয়া করে টাকাটা দিয়েছেন, এবার এই টাকাটা হজম কর আর চুপচাপ থাক। হ্যাঁ, বিপিন দাদা, আপনি এমন কথা বলছেন কেন? বেশি বুদ্ধি দেখাতে যাস না অভিলাষ। আমি যেটা বলেছি সেটা মাথায় রাখবি। হ্যাঁ, একটা কথা জেনে রাখুন বিপিন দাদা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ধন সম্পদের প্রয়োজন হয় না, শুধু বুকের ভেতর সাহস থাকলেই চলে। জমিদারবাবু ভালো মানুষ, তিনি একদিন ঠিকই আপনার আসল রূপ চিনতে পারবেন। সে দেখা যাবে। আমি শুনেছি তুমি নাকি আমার মেয়ের জীবনের সিদ্ধান্তটা নেওয়ার সাহস করে ফেলেছ অর্ণব। এই গ্রামের অর্ধেক মানুষ জানে না কালকে কি খাবে, আর তুমি কি না আমার বাড়িতে এসে বিয়ে করবার প্রস্তাব নিয়ে হাজির হয়েছ। জমিদার বাবু, আমি জানি আপনার কাছে আমার অস্তিত্ব খুব নগণ্য। আমার কাছে কোনো বিশাল সম্পত্তি নেই, রাজকীয় কোনো পদমর্যাদাও নেই, কিন্তু আমি অঞ্জলিকে ভালোবাসি আর ও আমাকে বিশ্বাস করে। আমি কেবল আপনার অনুমতি নিতে এসেছি। বাবা, আমি ওকে অনেক দিন ধরে চিনি। ও তোমার মতো কোনো ধনকুবের না হতে পারে, কিন্তু কিন্তু মানুষের বিপদে নিজের জীবন বাজি রাখে। আমি ওকে ছাড়া কাউকে ভাবতে পারছি না, কাউকে না। তুমি কি জানো অর্ণব, আমি তোমাকে কেন আজকে ফিরিয়ে দিচ্ছি না? আসলে আমি একজন জামাই খুঁজছিলাম যে জমিদারির গয়না বা জমি লোভে আসবে না, কিন্তু তুমি আজকে সরাসরি আমার সামনে এসে দাঁড়ালে, কোনো দালালের সাহায্য না নিয়ে। এটাই তোমার সাহস। আপনি কি রাজি?
বিয়েতে আমি রাজি, কিন্তু শর্ত একটাই, অঞ্জলি আমার চোখের মণি। ও যদি কোনোদিন চোখের জল ফেলে তবে সেই জবাব কিন্তু তোমাকেই দিতে হবে। হলো না, জমিদার বাবু কি অন্ধ হয়ে গেলেন? হ্যাঁ, অর্ণবের মতো একটা বেকার ছেলে জামাই হতে চলেছে, আর আমার আমার সব পরিকল্পনা জল হয়ে যাচ্ছে। এই বিয়ে আমি হতে দেব না, দেবই না, কিচ্ছুতে না। শুনলেন তো খবরটা? জমিদার বাবু নিজেই অর্ণবের হাতে অঞ্জলিকে তুলে দেবার কথা দিয়েছেন। আমাদের সব আশা ধুলোয় মিশে গেল। আমি তো ভেবেছিলাম জমিদার বাবু অর্ণবকে অপমান করে তাড়িয়ে দেবেন, তিনি ওকে জামাই করার ঘোষণা করে দিলেন। এটা আমাদের জন্য খারাপ সংকেত বিপিন। অর্ণব জমিদার বাড়িতে ঢুকে পড়লে আমাদের আর মুখ তুলে তাকানোর কোনো উপায় থাকবে না। আমি এই বিয়ে হতে দেব না। আমি কি আমার শাশুড়ির সব গয়নাগাটি আর এই ভিটে মাটি অর্ণবের বইয়ের পায়ের নিচে দিয়ে দেব? বিপিন, তুমি কিছু একটা করো, তুমি তো এসবের ওস্তাদ। শান্ত হন, বিয়ে আটকানোর পথ একটাই। বিয়ের দিন এমন কিছু করতে হবে যাতে জমিদারের বিশ্বাস অর্ণবের উপর থেকে চিরতরে উঠে যায়। অর্ণবকে চোর অথবা ওই বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ করতে হবে। তবে সে আর কোন দিশা না পেয়ে আমার সাথে বিয়ে করবে। কিন্তু কি করবে? জমিদার বাবু তো এখন অর্ণবকে নিজের ছেলের মতো দেখেন। বিয়ের দিন রাতে সব হবে। আমি এমন একটা চাল দেব যে অর্ণব নিজেকে নির্দোষ প্রমাণ করতেই পারবে না। আপনারা শুধু উপর উপর থেকে সমর্থন দেখিয়ে যান, আসল খেলাটা আমি খেলবো। এরা কি মানুষ? নিজের ভাই আর পরিবারের সম্মান নষ্ট করতে এরা কতটা নিচে নামতে পারে? জমিদার বাবু মানুষ হিসেবে কত মহান। কালই আমার বাবার চিকিৎসার জন্য নিজের পকেট থেকে টাকা দিলেন, আর সেই মানুষটার সর্বনাশ করার চক্রান্ত করছে এরা। না 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 না, এটা আমি হতে দেব না। অভিলাষ, এই রাতে কিরে, তোর বাবার শরীর এখন কেমন? কোনো বিপদ হয়েছে নাকি? বাবু বাবু আমার বাবা ভালো আছে, কিন্তু কিন্তু আপনার এই জমিদার বাড়িতে বড় বিপদ ঘনিয়ে আসছে। যে মানুষগুলোকে আপনি নিজের বলে মনে করে আগলে রেখেছেন, তারাই আপনার সর্বনাশ করার ষড়যন্ত্র করছে। কি বলছিস কি এসব? স্পষ্ট করে বল। আজ পুকুর পাড়ে আমি বিপিনকে অনির্বাণ আর বৌদি রেশমির সাথে কথা বলতে শুনেছি। ওরা বিয়েটা কোনোভাবেই দিতে চায় না। ওরা ওরা পরিকল্পনা করেছে বিয়ের রাতে এমন কিছু করার যাতে যাতে অর্ণবদা আপনার চোখে চোর কিংবা বিশ্বাসঘাতক হয়ে যায়। ওরা ওরা আপনার সম্পত্তি দখল করবার জন্য এই নোংরা খেলায় নেমেছে। কি? আমার বাড়িতে বসে আমারই পরিবারের লোক এমন বিশ্বাসঘাতকতা করবার সাহস পেল? আমি এদের মানুষ ভেবেছি, আর এরা আমাদের ঘরের কোণে বিষাক্ত সাপ পুষে রেখেছিল। বাবু, বিপিন লোকটা খুব ধূর্ত। ও জানে যে আপনি আমাকে সাহায্য করেছেন, তাই ও আমাকে অনেক কটু কথাও বলেছে। কিন্তু আপনার দেওয়া ওই টাকাটা শুধু আমার বাবার প্রাণ বাঁচায়নি, আমার বিবেকের দামও বাঁচিয়েছে। আপনার আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। এতদিন ভেবেছি মানুষ মানুষের শত্রু হয়, আজকে দেখছি রক্তের সম্পর্ক ক্ষমতার লোভে কত নিচে নামতে পারে। অর্ণব ছেলেটা সৎ, অথচ তাকে ফাঁসানোর জন্য এরা এত বড় চক্রান্ত করলো। শোন অভিলাষ, তুই যা বললি তা যদি সত্যি হয় তবে তাহলে ওদের খবর আছে। বাবু বাবু আমি যে আপনাকে এই খবর দিয়েছি, দয়া করে আমার নাম আপনি বলবেন না, না হলে ওরা আমার ক্ষতি করতে চাইবে। ঠিক আছে, তুমি নির্ভয়ে থাকো। তুমি এখন যাও, আমি এই দিকটা দেখছি। পুকুর পাড়ে বসে যে বিষাক্ত ষড়যন্ত্রের জাল তোমরা বুনছিলে তা কি ভেবেছিলে আমার অগোচরেই থেকে যাবে? আমারই আশ্রয় থেকে আমারই বিরুদ্ধে তোমাদের এই কুৎসিত পরিকল্পনা আজকে আমি নিজের কানে শুনেছি। বাবা, দোহাই আপনার,
আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে অর্ণবকে নিজের ভাই হিসেবে নয়, সম্পত্তির প্রতিযোগী হিসেবে দেখতে শুরু করেছিলাম, যা ছিল আমাদের বড় ভুল। বাবু, বাবু আমাদের ক্ষমা করে দিন। অর্ণবে বাড়িতে এলে আমরা হয়তো আমাদের গুরুত্ব হারিয়ে ফেলবো। এই হীনমন্যতা থেকেই আমরা বিপিনের কথায় ভুল পথে পা বাড়িয়েছিলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য এমন নোংরা ছিল না। সব দোষ কি এখন আমার ঘাড়ে চাপাবেন? হ্যাঁ, আপনারাই তো বলেছিলেন জমিদার বাড়ির উত্তরাধিকার অর্ণবের হাতে গেলে আপনাদের সব শেষ হয়ে যাবে। আমি তো শুধু আপনাদের মনের কথাগুলোকে কাজে রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম। থাম, তুই আমার বাড়ির নুন খেয়ে এতদিন আমারই সর্বনাশ করবার সাহস পেলি? তোকে আমি মানুষ ভেবে বাড়িতে জায়গা দিয়েছিলাম, অথচ তুই বিষাক্ত সাপ হয়ে আমার শিকড়ে কুঠার মারলি। আমি তো শুধু নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছিলাম মালিক। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেন। তোর মতো অকৃতজ্ঞ নীচ মানসিকতার মানুষের আমার এই পবিত্র বাড়িতে আর এক মুহূর্তের জন্য কোনো স্থান নেই। এখনই আমার বাড়ির চৌহদ্দি থেকে বিদেয় হ। তোকে আমি আজকে থেকেই কাজ থেকে বরখাস্ত করলাম। আমরা ভুল করেছি বাবু, এবারের মতো আমাদের ক্ষমা করে দেন বাবু। তোকে আমি শেষবারের মতো একটি সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখিস, যদি সামান্যতম ভুলও দেখি তবে তোদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে। আমরা প্রতিজ্ঞা করছি বাবা, এমন ভুল আর কোনোদিন হবে না। আমরা নতুন করে সব শুরু করতে চাই, আপনি শুধু আমাদের উপর ভরসা রাখুন। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পেরেছি লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। অর্ণবকে আমরা মন থেকে ভাই হিসেবে মেনে নেব। কথাটা যেন শুধু মুখেই না থাকে। আমার ক্ষমা পেয়েছিস বলে মনে করিস না যে তোদের অপরাধ মুছে গেছে। তোদের এখন প্রতিটি কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে। অর্ণব, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আমার এই একরত্তি মেয়েটাকে আমি কোনো দিন ফুলের আঁচড় পর্যন্ত লাগতে দিইনি। বাবা, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখব। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি ওকে আগলে রাখব। বাবা, তুমি কেঁদো না। আমি তো বেশি দূরে যাচ্ছি না। তোমার আশীর্বাদ সব সময় আমার সাথে থাকবে। বিয়ে মানেই তো বিদায় মা। তুই অন্যের ঘরেও গিয়ে যেন আমার এই জমিদার বাড়ির আভিজাত্য আর সততা ধরে রাখিস। বাবা, ওর চোখের জল যেন কোনো দিনও না পড়ে, সেটাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য। বাবা, তুমি একা থাকবে। তোমার শরীরটা ঠিক মতো খেয়াল রেখো। ঠিক আছে, এখন যাও, জীবনটা নিজের মতো করে গুছিয়ে নাও। যাও মা, সাবধানে যেও। তোমার নতুন জীবন যেন সুখের সাগরে ভাসে। আজকে থেকে আমার বড় শূন্যতা, কিন্তু এই শূন্যতাতেই আমার মেয়ের সুখ লেখা আছে। বাবা, আজ একটু অন্যরকম লাগছে না? সকালে মনে হলো তুমি যেন আমার দিকে তাকিয়ে একটু হাসলে। তুমি কি শুনতে পাচ্ছ বাবা? অর্ণব, অর্ণব তাড়াতাড়ি এসো। দেখো, দেখো বাবা, বাবার হাতটা নড়ছে। বাবা, বাবা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ বাবা? বাবা, আমি তো তোমার নিজের মেয়ে। তুমি কি আমার সাথে কথা বলবে না? তুমি যদি একটু কথা বলো তাহলে আমি বুঝবো তুমি আমাকে তোমার ঘরের লক্ষ্মী হিসাবে মেনে নিয়েছো। বাবা, বাবা, তুমি কথা বলছো? তুমি আমাকে চিনতে পারছো? মা, তুই আমার জীবন ফিরিয়ে দিলি। বাবা, আমি জানতাম তোমার ইচ্ছা শক্তি তোমাকে আমাদের কাছে ফিরিয়ে আনবে। তুমি শুধু আমার সেবা নাওনি, তুমি তুমি তোমার ভালোবাসার টান দিয়ে আমাদের সুখে থাকার সাহস দিয়েছো। বাবা, সব শেষ হয়ে গেছিল। তুমিই ছিলে আমাদের মাথার ছাদ। আজকে আবার সেই ছাদটা ফিরে পেলাম। আমি সব শুনতাম অর্ণব, প্রতিদিন তোমাদের কথা শুনতাম, কিন্তু শরীরটা সাড়াই দিত না। অঞ্জলির ওই সেবা আর ভালোবাসা, ওটাই আমার কোমা ভাঙার ওষুধ ছিল। রেশমি, আমরা কত বড় ভুল করেছি। বাবার ওই ফিরে আসাটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। বাবা, তুমি এখানে?
খবর দিলে তো আমি গাড়ি পাঠিয়ে দিতাম। সব সময় কি গাড়ি ভাটাতে হয় মা? মাঝে মাঝে হেঁটে আসতে হয়। তোদের সংসারটা দেখতে এলাম। বাবা, আপনি ভেতরে আসুন। হ্যাঁ, আমাদের এই ছোট্ট ঘরে আপনাকে বসবার যোগ্য জায়গা দিতে পারছি কিনা জানি না। রুদ্রপ্রতাপ সাহেব, আপনি আমাদের এই গরিবের কুটিরে এসেছেন, এটাই আমাদের অনেক বড় পাওয়া। বসুন বসুন। বিমল বাবু, আপনি সুস্থ হয়ে কথা বলছেন। আমি তো ভাবতেই পারিনি আপনি এত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এ তো অঞ্জলিরই দান রুদ্রপ্রতাপ সাহেব। ওই মেয়েটাই তো আমার জীবন ফিরিয়ে দিল। ও যদি আমার সেবা না করত, তবে হয়তো আমি আজও ওই নিথর শরীর নিয়ে শুয়ে থাকতাম। তোদের সংসার তো দেখছি বেশ গুছিয়েছিস, হ্যাঁ? কিন্তু আমার জমিদার বাড়িটা কি তবে খালি পড়ে থাকবে? তোদের দুজনকে পার্মানেন্টলি জমিদার বাড়িতে থাকতে হবে। কি বলছো বাবা? এখন আমার শ্বশুর বাড়ি আমার সব। আমার কাছে এই ভিটেটাই এখন স্বর্গ। আমি কোথাও যাব না। আমার বয়স হয়েছে অঞ্জলি। এ বিশাল জমিদারি, গ্রামের অসহায় মানুষগুলো, এদের দেখবার মতো আর কে আছে? আমি আর একা একাই গরু ভার বইতে পারছি না। তোরাই তো এখন আমার ভবিষ্যৎ। কিন্তু বাবা, আমার সংসার তো এখানেই। আমি আমার শ্বশুর মশাইকে তো আর ফেলে যেতে পারি না। মা, তুই আমাদের জন্য যা করেছিস তা অবর্ণনীয়। তুই যদি জমিদারির দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে পারিস, তবে সেটাই হবে তোর সবচেয়ে বড় পরিচয়। আমি এখন একদম ভালো আছি রে মা, আমার জন্য চিন্তা করিস না। আমার কোনো আপত্তি নেই অঞ্জলি। জমিদারি মানে তো শুধু দালান বাড়ি নয়, মানুষের সেবা করবার একটা বড় সুযোগ। আর তাছাড়া আমাদের এই বাড়ি তো আর অনেক দূরে নয়। প্রয়োজনে প্রতিদিন এসে বাবা মাকে দেখে যেতে পারবো। তুমি রাজি? হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ যখন আমাদের হাতের মুঠোয়, তখন আমি কেন পিছিয়ে থাকব? আপনার জমিদার বাড়িতে থেকেই আমরা জমিদারি সামলাবো, গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবো। সত্যি অর্ণব, তুমি আমার অনেক বড় একটা চিন্তা দূর করলে। আর অঞ্জলি, তুমি ভেবো না তোমার শ্বশুরের ভিটে তোমার থেকে হারিয়ে যাচ্ছে। আসলে এখন থেকে আমি তোমার সাথে ওই শ্বশুর বাড়িতে, অর্থাৎ আমাদের নতুন বাড়িতে থাকবো। চল চল, আজকে তোদের এই ভিটে থেকে আমাদের নতুন অধ্যায় শুরু হোক। বলো তো বন্ধুরা, এই গল্পে অর্ণবের বিয়ে নিয়ে কে কে ষড়যন্ত্র করেছিল? আর এমন শিক্ষণীয় এবং সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।